নমস্কার। আজ আমরা এমন একটা শক্তি নিয়ে কথা বলবো যা চোখে দেখা যায় না, কিন্তু আমাদের অস্তিত্বের প্রতিটা কণার সাথে জড়িয়ে আছে। চলুন হাইড্রোজেন বন্ডের এই অসাধারণ দুনিয়ায় ঢুকে পড়া যাক। শুরুতেই একটা ধাঁধা। রসায়নের সাধারণ নিয়ম কি বলে? যে অণুর ভর যত বেশি তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে, তাই না? কিন্তু তাহলে পানির থেকে আণবিক ভরে বেশ খানিকটা ভারী হওয়া সত্ত্বেও হাইড্রোজেন সালফাইড কেন একটা গ্যাস আর পানি তরল? অদ্ভুত না ব্যাপারটা? এই চার্টটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে পানি যার স্ফুটনাঙ্ক ১০০°C আর অন্যদিকে হাইড্রোজেন সালফাইড যার স্ফুটনাঙ্ক -৬০.৭°, মানে প্রায় ১৬০°র একটা বিশাল ফারাক। তো প্রশ্নটা হলো, ওজনে হালকা হয়েও পানি কেন এমন ব্যতিক্রমী আচরণ করছে? আচ্ছা, চলুন এবার এই রহস্যের সমাধান করা যাক। এই অদ্ভুত আচরণের পিছনে যে লুকিয়ে থাকা শক্তিটা কাজ করছে, সেটাই হলো হাইড্রোজেন বন্ড। তাহলে এই হাইড্রোজেন বন্ড জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা একটা বিশেষ আকর্ষণ বল। মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো সত্যিকারের সমযোজী বন্ধনের মতো শক্তিশালী না, বরং একটা অণুর হাইড্রোজেন আর তার পাশের অন্য একটা অণুর তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে একটা দুর্বল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা টান। এটাকে আমরা সাধারণত ডট চিহ্ন দিয়ে দেখাই। তো এই বন্ড তৈরি হয় কিভাবে? এই স্লাইডটা পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখাচ্ছে। দেখুন, পানির অণুতে অক্সিজেন খুব বেশি ইলেকট্রোনেগেটিভ, মানে ও ইলেকট্রনকে নিজের দিকে বেশি টানে। ফলে অক্সিজেনের ওপর একটা হালকা নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের উপর একটা হালকা পজিটিভ চার্জ তৈরি হয়। আর এই পজিটিভ হাইড্রোজেন তখন পাশের আরেকটা পানির অণুর নেগেটিভ অক্সিজেনের দিকে আকৃষ্ট হয়। ব্যাস, এই আকর্ষণটাই হলো হাইড্রোজেন বন্ড। তার মানে এই বন্ড তৈরি হওয়ার জন্য দুটো শর্ত কিন্তু মানতেই হবে। এক, হাইড্রোজেনকে অবশ্যই নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লোরিনের মতো খুব বেশি তড়িৎ ঋণাত্মক আর ছোট আকারের কোনো পরমাণুর সাথে জুড়ে থাকতে হবে। আর দুই, কাছাকাছি অন্য একটা তড়িৎ ঋণাত্মক পরমাণুর উপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার থাকতে হবে। আচ্ছা, এবার আর একটু গভীরে যাওয়া যাক, কারণ সব হাইড্রোজেন বন্ড কিন্তু একরকম হয় না। এদের দুটো প্রধান ধরন আছে, আর তার ওপর অনেক কিছু নির্ভর করে। প্রথমটা হলো আন্তঃআণবিক বা ইন্টারমলিকিউলার। এটা দুটো আলাদা অণুর মধ্যে একটা সেতুর মতো কাজ করে, যেমনটা আমরা পানিতে দেখি। আর দ্বিতীয়টা হলো অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকিউলার, যা একটাই বড় অণুর নিজের ভেতরেই তৈরি হয়। এর ফলে অণুটা নিজের ওপরই ভাঁজ হয়ে যায়, যেমনটা অর্থোনাইট্রোফেনলে দেখা যায়। আর এই দুই ধরনের বন্ডের প্রভাব কিন্তু মারাত্মক। এই টেবিলটাই দেখুন না, প্যারানাইট্রোফেনেলে অণুগুলো আন্তঃআণবিক বন্ড দিয়ে একে অপরের সাথে শক্তভাবে জুড়ে থাকে, তাই এর গলনাঙ্ক দেখুন ১১৪°C। অন্যদিকে অর্থোনাইট্রোফেনলের বন্ডটা নিজের ভেতরে, তাই অণুগুলো আলগা থাকে, ফলে এর গলনাঙ্ক মাত্র ৪৫°। কি বিশাল একটা পার্থক্য! এই বন্ডের শক্তি আবার নির্ভর করে কোন পরমাণু এর সাথে জড়িত তার ওপর। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তাই ফ্লোরিনের সাথে হাইড্রোজেন বন্ড সবচেয়ে শক্তিশালী। তারপর আসে অক্সিজেন আর শেষে নাইট্রোজেন। বেশ, তাহলে এবার আমাদের সেই শুরুর রহস্যে ফেরা যাক। এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝে গেছি পানি কেন এমন অদ্ভুত আচরণ করে আর কেনই বা তরল অবস্থায় থাকে। আসল কারণটা হলো পোলারিটি। এই স্লাইডে দেখুন, পানিতে অক্সিজেন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, প্রায় 1.4। এটাই পানিকে খুব পোলার করে তোলে আর শক্তিশালী হাইড্রোজেন বন্ড তৈরি করতে সাহায্য করে। অন্যদিকে হাইড্রোজেন সালফাইডে এ পার্থক্য মাত্র 0.4, মানে এটা প্রায় অপোলার, আর তাই হাইড্রোজেন বন্ডও তৈরি করতে পারে না। সুতরাং একদম সহজ কথায় পানির এত বেশি স্ফুটনাঙ্কের কারণ হল এর অণুগুলোর মধ্যে থাকা হাইড্রোজেন বন্ডের এক বিশাল জাল। পানিকে যখন ফোটানো হয় তখন যে অমচন শক্তি লাগে তার বেশিরভাগই খরচ হয় এই বন্ডগুলোকে ভাঙার জন্য। আর এই হাইড্রোজেন বন্ডই কিন্তু পানির আর একটা অদ্ভুত ধর্মের জন্য দায়ী। বরফ পানিতে ভাসে কিভাবে? তরল অবস্থায় বন্ডগুলো সারাক্ষণ ভাঙে আর গড়ে, কিন্তু বরফে প্রতিটি পানির অণু 4টি স্থায়ী বন্ড তৈরি করে একটা ষড়ভুজাকার ফাঁপা কাঠামো বানায়। এই ফাঁকা জায়গার কারণে বরফের আয়তন বেড়ে যায়,
ঘনত্ব কমে যায় আর তাই বরফ তরল পানিতে ভেসে থাকে। রসায়নের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন দেখি এই সাধারণ আকর্ষণ বলটা কিভাবে আমাদের প্রাণের ভিত্তি তৈরি করে দিয়েছে। আমাদের শরীরের প্রায় ৭০% কিন্তু পানি, আর হাইড্রোজেন বন্ডের জন্যই এই পানি তরল অবস্থায় থাকতে পারে, যা জীবনের সমস্ত রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা মাধ্যম হিসেবে কাজ করে। এক কথায় আমরা যে বলি পানির অপর নাম জীবন, সেই জীবনের মূল রহস্যই কিন্তু এই হাইড্রোজেন বন্ডের জাদুকরী শক্তি। ব্যাপারটা শুধু পানিতেই সীমাবদ্ধ নেই, আমাদের অস্তিত্বের একদম গোড়ার উপাদানগুলোতেও এর খেলা। আমাদের শরীরের প্রোটিন যে ঠিকঠাক মতো কাজ করার জন্য একটা নির্দিষ্ট আকার পায়, তার পেছনে আছে এই বন্ড। আমাদের ডিএনএর যে ডাবল হেলিক্স কাঠামো, সেটাও টিকে আছে এর জোরে। এমনকি গাছের কাঠামোগত শক্তি যে সেলুলোজ থেকে আসে, তার পেছনেও রয়েছে এই হাইড্রোজেন বন্ডই। আর ডিএনএর গঠনটা তো অসাধারণ একটা উদাহরণ। ডিএনএর দুটো সুতোর মতো স্ট্র্যান্ডকে একটা মইয়ের মতো একসাথে ধরে রাখে এই হাইড্রোজেন বন্ড। যেখানে অ্যাডেনিন আর থাইমিন দুটো বন্ড দিয়ে জোড়া লাগে, সেখানে গুয়ানিন আর সাইটোসিন লাগে 3টে বন্ড দিয়ে। এই লক্ষ লক্ষ দুর্বল বন্ড মিলেই জীবনের এই ব্লুপ্রিন্টকে স্থিতিশীল রাখে। এর প্রভাব শুধু আমাদের শরীরে নয়, আমাদের চারপাশেও ছড়িয়ে আছে। আমরা যে সুতির পোশাক পরি বা কাঠের আসবাবপত্র ব্যবহার করি, সেগুলোর মূল উপাদান সেলুলোজে থাকা হাইড্রোজেন বন্ডই কিন্তু সেগুলোকে মজবুত করে তোলে। তাহলে শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই একটা সাধারণ আকর্ষণ বল যদি না থাকত, তাহলে আমরা আজ যে জীবনকে চিনি তার অস্তিত্ব কি আদৌ সম্ভব হতো? একবার ভেবে দেখা দরকার, তাই না?